গল্প বলার ঠেকমা নেই, গালে গপ্প ভালো লাগার রেশমা নেই, গালে গপ্প চেনা পাচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প। গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প। গালগপ্পে এখনকার গপ্প জিম্বিরা। রচনা অভিজিৎ চক্রবর্তী। আবহ বিশ্বদীপ বিশ্বাস। শব্দগ্রহণ অপু আইচ। সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন জিম্বিরা। এভাবে আর কতদিন চলবে? এক মুখ খাবার নিয়ে শিবলালজি বললেন। অনিন্দ কাঁচে ঘেরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে আছে, বসে বসে ঘামছে। এই বোধহয় বলবেন, অরিন্দ, অনেক হয়েছে, তোমাকে আর কাল থেকে আসতে হবে না। এটা শিবলালজির অফিস ঘর। কাঁচে ঢাকা বিরাট টেবিলটার দুপাশে ওরা দুজন। টেবিলের ওপর দুটো জিনিস, একটা ল্যাপটপ এবং একটা টিফিন কৌটো। দুটোই খোলা এবং দুটোরই পক্ষপাতিত্ব শিবলালজির দিকে। ল্যাপটপে সম্ভবত ওর গত কয়েক মাসের কাজকর্মের খতিয়ান, আর টিফিন কৌটোয় ঘিয়ে ভাজা পরোটা আর আলু ভাজা। শিবলালজির নজর ল্যাপটপের দিকে। খাবার মুখে নিয়ে কথা বলাটা অনিন্দ পছন্দ করে না, কিন্তু এখানে ওর পছন্দ অপছন্দের একদমই মূল্য নেই, কারণ এখানে ও কর্মচারী আর শিবলালজি মালিক। তিনি সূর্যকিরণ আয়ুর্বেদিক কোম্পানি খুলেছিলেন বছর 12 আগে। এখন সারা পৃথিবীতে আয়ুর্বেদের খুব কদর। সেই হাওয়ায় ভর করে এই কোম্পানি লাভ করেছে প্রচুর। ফলে এতদিনে কোম্পানি বহরে বেড়েছে অনেকটা। বছর দুয়েক আগে এই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং কাজ শুরু করেছে। অনিন্দর দাদু ছিলেন নামকরা আয়ুর্বেদিক চিকিৎসক। আয়ুর্বেদিক ওষুধের ঘাঁটাঘাঁটি ও ছেলেবেলা থেকেই দেখেছে। এদিকে ওর প্রবল ঝোঁক ছিল খেলাধুলোর দিকে। আর্চারি বা তীরন্দাজির দিকেই ওর ছিল প্রবল আকর্ষণ। ভর্তিও হয়েছিল দক্ষিণ কলকাতার এক নামকরা ক্লাবে। বেশ কয়েকটা প্রতিযোগিতায় প্রথম পুরস্কারও পেয়েছে। কিন্তু বাড়িতে কেউ চায় না যে ও তীর ধনুক নিয়ে বেশি দৌড়দৌড়ি করে। মা মাঝে মাঝেই বলেন, তোর মধ্যে যে কোথা থেকে আচমকা এই সমস্ত তীর ধনুক নিয়ে খেলার ইচ্ছে জেগে ওঠে তা বুঝি না বাপু। এটা এখন আর খেলা নেই মা, এটা আমার স্বপ্ন। রাখ তোর স্বপ্ন। জীবনে বাঁচতে গেলে, সংসার চালাতে গেলে খালি স্বপ্ন দেখলে হয় না। এখন যথেষ্ট বড় হয়েছিস, কিছুদিন বাদে পড়াশোনার পাঠ চুকে যাবে, তখন কি করবি? টাকা পয়সা আয় করার জন্য কিছু কাজ তো তোকে করতে হবে। তুমি জানো যারা আর্চারিতে সারা পৃথিবীতে নাম করেছে তারা এর থেকে কত টাকা আয় করতে পারে? আমার জানার দরকার নেই। আমার কথা শোন,
আয়ুর্বেদ আর সংস্কৃত ভাষাটা মন দিয়ে শেখ, এটা তোর কাজে দেবে। রোজ রোজ বাড়ির সবার একই কথা, তাদের ইচ্ছা ও আয়ুর্বেদ ও সংস্কৃত ভাষাটা মন দিয়ে শেখে। ফলে একটা সময় খেলাটা ছেড়ে দিল, আয়ুর্বেদ ও সংস্কৃত পড়াশুনোতেই মন দিল। এর ফলে বিগত কয়েক মাস আগে এই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ে ওর কর্মপ্রাপ্তি ঘটে। ওর কাজ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন গাছপালা, পাথর ইত্যাদি স্যাম্পল কালেক্ট করা। প্রথম খুব উৎসাহ নিয়ে কাজে যোগ দিয়েছিল, ভেবেছিল বিভিন্ন জায়গায় ঘোরা যাবে। কিন্তু কাজ করতে এসে দেখল যে ব্যাপারটা অত সোজা নয়। রোজ রোজ নতুন ধরনের ঔষধি গাছ পাওয়া প্রায় অসম্ভব। ও মাঝে মাঝেই একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, খোদায় ভেবেছিলাম দারুণ খেলবো, আর্চারিতে মেডেল জিতব, তা হলো না। পরে ভাবলাম দাদুর মতো আয়ুর্বেদিক চিকিৎসক হব, তার বদলে হয়ে গেলাম এই। শিবলালজি মুখে খাবার দিয়েই বলে চললেন, দেখো, একটা কোম্পানি তো চিরকাল শুধু একই ধরনের প্রোডাক্টে আটকে থাকতে পারে না, তাই না? যে কোম্পানি শুধু সর্ষের তেল বিক্রি করত, তারা এখন তার সাথে অনেক ধরনের ভোজ্য তেল বিক্রি করে। আবার যারা মোবাইল বা গাড়ি বিক্রি করে, তারা একটা মডেলে আটকে থাকে না, ক্রমাগত নতুন ফিচার যোগ করতে থাকে। এটা প্রয়োজন। একটা আয়ুর্বেদিক কোম্পানি খুলেছি, আমি কতদিন সেই কোম্পানিতে আমলকি, হর্তকি, নিম, গোলঞ্চতে আটকে থাকব? নতুন উদ্ভাবন কোথায়? উনি যে প্রশ্নটা করেছেন সেটা যে প্রশ্ন নয় তা যে কেউ বুঝতে পারবে। তাই অনিন্দ কোনো কথা না বলে চুপ করে থাকল। মনে মনে বলল, এটা তো ওর কথার শুরু মাত্র, ভূমিকা বলা যেতে পারে। আসল কথা যে কি বলতে চায় তা বুঝতে পারছি না। তুমি যে কদিন কাজে যোগ দিয়েছ, নতুন কি আনতে পেরেছ? নাথিং। তোমাকে রাখা হয়েছিল এই কারণে যে বিভিন্ন ঔষধি গাছের বিষয়ে তোমার ভালো জ্ঞান আছে, তার সাথে তোমার বয়স কম, তুমি উৎসাহ নিয়ে বিভিন্ন জায়গায় যাবে আর আমাদের নতুন নতুন ঔষধি গাছ নিয়ে আসবে। কিন্তু তুমি আজ পর্যন্ত আমাদের জন্য নতুন কিছু আনতে পেরেছ? শিবলালজি একটু থেমে খাবারটা চিবিয়ে ঢক করে গিলে ফেললেন। তারপর মুখে খাবার পুড়তে পুড়তে আবার বললেন, কিন্তু এভাবে তো চলতে পারে না, দিনের পর দিন যাবে। আমি তোমাকে এই মাসটাই সময় দিচ্ছি। আজ মাসের 5 তারিখ, এখনও 25 দিন হাতে আছে। এর মধ্যে যদি কাজ দেখাতে পারো তবে এখানে তোমার চাকরি থাকবে, নয়তো নয়। এখন যেতে পারো। মালিকের চেম্বার থেকে নিজের টেবিলে ফিরে এসে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ভাবল, আজকেই পত্রপাঠ তাড়িয়ে দেবে না, আরও 25টা দিন সুযোগ আছে। এর মধ্যে কিছুটা সংগ্রহ করে আনতেই হবে। মালিক যখন কথা দিয়েছে, আমি তেমন কোনো কাজ করে দেখাতে পারলেই চাকরি আমার পাকা। কিন্তু যতই ভাবছে ততই যেন দমে যাচ্ছে। কিন্তু নতুন কোনো স্যাম্পেল আনবো কোথা থেকে? এমন তো নয় যে চারিদিকে ঔষধি গাছ মাথা বাড়িয়ে আছে, হাত বাড়ালেই গাছ আর গাছ। যাও আর টুক করে তুলে আনো। কপালটা চেপে ধরে নিজের মনেই বিড়বিড় করতে লাগলো। নিজে তো বসে আছে এসি ঘরে, ওই ঘরে বসে থেকে আর কি ধারণাই বা হবে? মনে হয় যেন বাইরে বেরোলেই আঙুর গাছের মতো সব ঔষধি গাছ হয়ে রয়েছে, থোকা থোকা ফল ঝুলছে তার থেকে, খালি তুলে ব্যাগে পুড়ে নিয়ে এসে দেওয়ার অপেক্ষা। কেন মরতে চেয়ে এই কাজে ঢুকলাম? প্রাচীনকাল থেকে যত ধরনের ঔষধি গাছ নিয়ে কাজ হয়েছে
তার বেশিরভাগই এখন জানা, আর যেগুলো এখনো অজানা সেগুলো যে নতুন করে জানা যাবে তার আশা ও খুব একটা করে না। বসে বসে এইসব আকাশ পাতাল ভাবছে। সামনেই টেবিলে একটা ম্যাগাজিন পড়ে আছে। ম্যাগাজিনে ওর বন্ধু সুপ্রিয়র লেখা একটা আর্টিকেল ছাপা হয়েছে। সুপ্রিয় ওর স্কুল লাইফের বন্ধু। সে এখন বোটানিতে পিএইচডি করছে। ওর লেখাটা এখনো দেখা হয়নি। ম্যাগাজিনটা টেনে নিল। সুপ্রিয় মণিপুরের কোনো একটা পাহাড়ের কথা লিখেছে। এই পাহাড়ে নাকি এত ধরনের লেবু ফলে যে তাতে আশ্চর্য হয়ে যেতে হয়। এখানকার বিভিন্ন ধরনের লেবুর মধ্যে প্রায় ৯৫% প্রজাতির লেবুর সন্ধান এখনও সভ্য দুনিয়া জানেই না। এখানে লেবুর মধ্যে কি আছে আর কি নেই তার একটা লম্বা ফিরিস্তি দেওয়া হয়েছে। লেখাটা পড়ে মাথায় একটা ভাবনা দানা বাঁধতে লাগলো। ওর মোবাইলে সুপ্রিয়র ফোন নম্বরটা ছিল। পকেট থেকে মোবাইল বের করে ওকে ফোন করলো। দু একবার রিং হতেই সুপ্রিয়র গলার আওয়াজ পাওয়া গেল। হ্যালো। হ্যালো সুপ্রিয়। আরে অনিন্দ, বল কেমন আছিস? ভালো আছিস তো? অনেক দিন পর কথা হচ্ছে। হ্যাঁ ভালো আছি। আমি তোর লেখাটা পড়লাম। আচ্ছা, সেই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। কি কথা? আচ্ছা, তুই যে ওখানে পাহাড় ভর্তি লেবুর গাছ দেখেছিস, এমন কোনো লেবু দেখেছিস যেটা কাঁচা অবস্থায় বেগুনি রং কিন্তু পাকলে কালো হয়ে যায়? সুপ্রিয় একটু ভেবে বলল, না দেখ, সেরকম লেবু আমি দেখিনি। তবে গোটা পাহাড়টা তো আর খুঁজিনি। আমি সেখানে মাত্র 3 দিন ছিলাম, তাতে আর কতটুকু দেখা যায়? আমি সম্পূর্ণ পাহাড়ের প্রায় 25 ভাগের 1 ভাগ দেখেছি বলতে পারিস। তার মানে ওখানে এমন লেবু গাছ আছে যেগুলো তুই তোর লেখায় লিখিসনি, তাই তো? অবশ্যই, আমি তো লিখেছি অল্প কটা লেবু নিয়ে। দেখ, ওখানেই আমি লিখেছি যে এই পাহাড়টায় আরো অনেক অনেক রকমের লেবু গাছ আছে যেগুলো আমরা এখনো জানি না। আচ্ছা। হ্যাঁ, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন বলতো? না এমনি, এই একজন বলছিল ওই রকম লেবু কোথাও পাওয়া যায় নাকি, তাই জানতে চাইলাম যে আমাদের দেশেও পাওয়া যায় কিনা। না না, আমি অন্তত ওখানে দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোনটা রেখে দিল। সুপ্রিয়র কাছে ও আর কথাটা ভাঙল না। অনিন্দ আসলে প্রাচীন ভারতের এক অত্যাশ্চর্য ফলের কথা জানতে চাইছিল, জিম্বিরা। সারা পৃথিবী বিভিন্ন করাল রোগে আক্রান্ত। অনিন্দ প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র ঘেঁটে দেখেছে তাতে এই অত্যাশ্চর্য ফল সত্যি আশ্চর্য ভেলকি দেখাতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন বই ও পুঁথি নিয়ে ঘাঁটাঘাঁটি করা অনিন্দর অভ্যেস। সেখানে যে যে অত্যাশ্চর্য গাছগাছরা, শেকড়, ফল ইত্যাদির কথা বলা হয়েছে, যেগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি, সেগুলোর মধ্যে জিম্বিরা অন্যতম। এটা লেবু জাতীয় এক রকমের ফল, তবে সাইজটা একটা ছোট ফুটবলের মতো। কাঁচা অবস্থায় ফলের রং থাকে বেগুনি এবং পাকলে রং হয় কালো। সে মনে মনে ভাবতে থাকে, যাব না কি ওই পাহাড়ে? একবার খুঁজে দেখাই যাক না। যদি জিম্বিরা নাও পাওয়া যায়, এমন কোনো কিছু তো পাওয়া যেতেই পারে যাতে নতুন কোনো ওষুধ তৈরি করা যাবে। প্রস্তাবটা শিবলালজির কাছে রাখল। অবাক হয়ে দেখল এক কথায় ওর প্রস্তাব গৃহীত হল। শিবলালজি বললেন, যাও, আমি তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিচ্ছি। তবে এবার তুমি একাই যাবে। আর হ্যাঁ, যদি কোনো রেজাল্ট না পাই তবে তোমার যাওয়া আসা থাকা খাওয়া খরচ সব তোমার। আর যদি রেজাল্ট দেখাতে পারো তবে এসব খরচ তো কোম্পানি বহন করবেই, সাথে সাথে তোমার চাকরিটাও পাক্কা। যেমন ভাবা তেমনি কাজ। 2-1 দিনের মধ্যেই সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস চেপে পৌঁছে গেল গৌহাটি।
গৌহাটি থেকে বাসে ইম্ফল, ইম্ফল থেকে ভাড়ার গাড়িতে রিলিং গ্রাম। ইম্ফল থেকে রিলিং গ্রামে পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগে গেল। গাড়ি থেকেই চারদিকের সবুজ চোখে পড়ছিল। গাড়ি থেকে নেমে চোখ যেন জুড়িয়ে গেল। চারদিক সবুজ, বাতাসে শুধু গাছের পাতার ঝরঝর শব্দ আর পাখির ডাক। এখন সময়টা বর্ষাকাল। এই অঞ্চলে বর্ষাকালে খুব বৃষ্টি হয়। এই গ্রাম বা তার আশপাশের অঞ্চলে বর্ষাকালে সাধারণত কেউ ঘুরতে আসে না। এমনিতেও রিলিং খুব ছোট একটা গ্রাম, এখানে হোটেল বা হোমস্টের সুযোগ খুব একটা নেই। ও সুপ্রিয়র কাছ থেকে জেনে নিয়েছিল যে তিমুরই এই গ্রামের গ্রাম প্রধানা। ওর কাছে গেলে থাকা খাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। গেল ওর কাছেই। বৃদ্ধা বেশ শক্ত সমর্থ। বয়স কত তা এক ঝলক দেখলে বোঝা যায় না। ওকে দেখে এবং ওর পরিচয় পেয়ে ভাঙা ভাঙা হিন্দিতে জানতে চাইলেন, আপনি কি চান? অনিন্দ হিন্দিতে বলল, আমার থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিন। আচ্ছা। এই বলে বৃদ্ধা কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন, দেখুন, অতিথিকে সমাদর করা আমাদের জাতির একটা রিওয়াজ, কিন্তু এখন তো বর্ষাকাল, গ্রামে একটা আলাদা ঘর আছে, আপনি তাতে থাকতে পারবেন, কিন্তু খাবার আমরা যা খাই ও তো আপনি খেতে পারবেন না। বর্ষাকালে ঘন ঘন শহরে যাওয়াও সম্ভব না। শহর থেকে কিছু চাল ডাল এনে রাখা আছে, তাতে আপনার অল্প কয়েকদিন চলে যাবে, লেকিন এর থেকে বেশি দিন থাকলেই অসুবিধা। অল্প কয়েকদিনের জন্যে আপনার থাকা খাওয়ার অসুবিধা হবে না, কিন্তু उसके लिए आपको দাম দিতে হবে, কারণ ও জিনিসগুলো আমাদেরকে শহর থেকে কিনে আনতে হয়। তো আর দেখতেই তো পাচ্ছেন, এই গ্রামের লোকেরা বহুত গরিব। যাক, মহিলা ওকে এই গ্রামে থাকতে দিতে রাজি হয়েছেন। ও উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি থাকা খাওয়ার জন্য টাকা দেব। কত দেব বলুন? বৃদ্ধা বললেন, থাকার জন্যে আপনাকে কিছু দিতে হবে না। আমাদের ইয়ে গ্রাম সত্যি খুব গরিব। একটা মেয়েকে বলে দিচ্ছি, সে আপনার রান্নাটা করে দিয়ে আসবে। আপনি তাকে কিছু টাকা দিবেন আর ও চাল ডালের দামটা দিবেন, তাহলেই হবে। অনিন্দ তো এক কথায় রাজি, বলল, ঠিক আছে। আর একটা কথা, এখানে যে পাহাড়ে লেবু গাছ আছে সেই পাহাড়টা আমাকে দেখিয়ে দিতে হবে। বৃদ্ধা বললেন, এখানকার বেশিরভাগ পাহাড়েই লেবুর গাছ আছে, তবে আমি বুঝতে পেরেছি যে আপনি কোন পাহাড়ের কথা বলছেন। ঠিক আছে, ও আপনাকে দেখিয়ে দেওয়া হবে। ওকে নিয়ে যাওয়া হলো গ্রামের এক প্রান্তে। এখানে সব বাড়িঘরই পাতার তৈরি। ওকে যে ঘরটিতে থাকতে দেওয়া হলো সেটিও পাতার তৈরি। ঘরে একটি কাঠের তক্তা এবং বাঁশ দিয়ে তৈরি চৌকি ও পানীয় জলের জন্য মাটির পাত্র ছিল। সব দেখে অনিন্দ নিশ্চিন্ত হলো। যাক, থাকা খাওয়ার চিন্তা দূর হলো। কাল থেকে শুরু করব আমার অন্বেষণ। পরদিন সকাল সকাল তৈরি হয়ে নিল। গ্রামের একটি মেয়ে এসেছিল রান্না করে দিতে। রান্নাবান্না সারা হয়ে গেলে অনিন্দ তাকে বলল, আমাকে কিন্তু সেই পাহাড়টা একটু দেখিয়ে দিতে হবে, যেটাতে প্রচুর লেবুর গাছ আছে। হ্যাঁ, আমি জানি। কখন দেখিয়ে দেবো আপনাকে পাহাড়টা? এখান থেকে পাহাড়টা কত দূর? কাছেই, খুব বেশি একটা দূর নয়।
তাহলে এখনই দেখিয়ে দিন কিভাবে যেতে হবে, সেটাও বলে দিন। তাহলে আমি খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। বেশ, চলুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। সত্যিই পাহাড়টা বেশি দূরে নয়। মেয়েটা অনিন্দকে পাহাড়টা দেখিয়ে দিল। দেখিয়ে দিয়ে মেয়েটি চলে যাওয়ার পর ও ফিরে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়ল। অনিন্দ সেই পাহাড়ে উঠতে লাগল। গ্রাম থেকে একটা ভোজালি চেয়ে এনেছিল, তাই দিয়ে পথ করে করে এগোতে লাগলো। পাহাড়টা খুব একটা বড় নয়, আবার খুব একটা ছোটও নয়, তবে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ফলে পাহাড়ের গা খুব আলগা, ছোট বড় অনেক আলগা পাথরে ভর্তি। এই ধরনের পাথরে পা দিলে হুড়মুড় করে পাথর টাথর নিয়ে একেবারে নিচেই পড়ার আশঙ্কা, তাই তাকে খুব সাবধানে এগোতে হচ্ছে। শুধু কি এই আলগা পাথর, আরও অনেক ভয় আছে। সমস্ত পাহাড়টা লেবু গাছে ভর্তি, বড় বড় গাছও আছে প্রচুর। নাম না জানা অনেকগুলো ফলের গাছ দেখা গেল। চারদিকে অনেক পাখির ডাক শোনা যাচ্ছে। কাছেই কোথাও একটা পাহাড়ি নদী আছে, কলকল করে তার আওয়াজ শোনা যাচ্ছে। সে লেবু এবং অন্যান্য গাছের ফল, ফুল, পাতা, ডাল এইসব যাবতীয় জিনিস সংগ্রহ করে তার পিঠের ব্যাগে রাখতে লাগল। দেখা গেল বিভিন্ন পোকামাকড়ের খুব উপদ্রব। সে বিশেষ একরকমের ক্রিম মেখে এসেছিল, তার ফলে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাচ্ছে। ওরে বাবা, এগুলো সব কি পোকা? কত বড় বড়! কামড়ায় নিশ্চয়। ভাগ্যিস ক্রিমটা মেখে এসেছিলাম। তবে এই সময় এই অঞ্চলের পাহাড়গুলোয় বিষধর সাপের দৌরাত্ম্য খুব বাড়ে, পাথরের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে। একবার কামড়ালে আর দেখতে হবে না, খুব সতর্ক হয়ে চলতে হবে। একে তো ওকে প্রতিটা গাছ দেখে নিতে হচ্ছিল, তার সাথে আবার এই সাবধানী পদক্ষেপ। দুয়ে মিলে অনিন্দর গতি অনেক কমে এলো। ওর হাতে যে কদিন সময় আছে তাতে পাহাড়টার কতটা দেখা যাবে কে জানে। এইভাবে কতক্ষণ সময় কেটে গেল হিসেব নেই। আন্দাজে মনে হয় 2:30 কিংবা 3টে বেজে গেছে। বেলা পড়ে এসেছে। এরই মধ্যে বেশ কয়েকবার বৃষ্টি হয়ে গেছে। অনিন্দ রেইনকোট, গামবুট ইত্যাদি পরেই এসেছিল, ফলে কাজ চালিয়ে যেতে কোনো অসুবিধে হয়নি। এগোতে এগোতে এখন পাহাড়টার এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে ভূমির কিছুটা অংশ প্রায় সমতল। এখানে বড় বড় গাছ অনেক বেশি। গাছের চাপে অংশটা প্রায় ছায়া ছায়া অন্ধকার হয়ে আছে। অনিন্দ তাকিয়ে দেখল যেন একটা মন্দির দেখা যাচ্ছে। অবাক হলো। এখানেই মন্দির? একটু এগিয়ে যাই তো। হ্যাঁ, মন্দিরই বটে। পাথরে তৈরি অতি প্রাচীন মন্দির, চারিদিক দিয়ে ভেঙে ভেঙে পড়ছে তো। বড় বড় গাছের চাপে বাকি অংশটারও তো অতি করুণ অবস্থা। মন্দিরের বেশিরভাগ অংশই সবুজ শ্যাওলা ঢাকা। খুব অবাক হলো, এমন নির্জন স্থানে কে মন্দির গড়েছিল? এইসব ভাঙা মন্দির সাপের আড্ডা হয়। কিন্তু কৌতূহল দমন করতে পারল না, পায়ে পায়ে এগিয়ে গেল। কোন দেবতার মন্দির এটা? বাইরে থেকে দেখে সেটা বোঝারও তো উপায় নেই, কিন্তু ভেতরে ঢুকবো? হিংস্র জন্তু জানোয়ার যদি থাকে? অনিন্দ কয়েকটা ছোট পাথর কুড়িয়ে নিয়ে মন্দিরের ভেতর ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগল। না, কোনো হিংস্র জন্তু তো দূরের কথা, একটা ইঁদুরও বেরিয়ে এলো না। অনিন্দ এবার সাহস করে ধীরে ধীরে মন্দিরে ঢুকল। ভেতরে ঢুকে দেখল একদিকের দেওয়ালের কিছুটা অংশ নেই, ফলে সেখান দিয়ে অল্প আলো এসে মন্দিরের ভেতরে একটা আলো আঁধারির পরিবেশ তৈরি করেছে। পায়ের তলায় শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে। ওর পদশব্দেই সম্ভবত ভয় পেয়ে
কিছু বাদুড় ঝটপট শব্দ করে উড়ে পালালো। মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই, ফলে কোন দেবতার মন্দির সেটা বোঝা গেল না। মন্দিরের মেঝেটা শ্যাওলায় ঢাকা ও অত্যন্ত পেছল। হঠাৎ পা পিছলে যাওয়ায় ও উপুর হয়ে পড়ে গেল। মাথাটায় বেশ লাগলো, ব্যথা পেলেও তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। মন্দিরের মেঝের ক্ষেত্রফল খুব বেশি নয়। অনিন্দ যেদিকের দরজা দিয়ে ঢুকেছে তার উল্টো দিকেও আর একটা দরজা দেখা গেল। দরজা ভেতর থেকে বন্ধ। ও এগিয়ে গিয়ে অল্প চেষ্টাতেই দরজাটা খুলতে পারল। সেই দরজা পেরিয়ে অনিন্দ বাইরে এসে দাঁড়ালো। কিন্তু এ কি, জঙ্গল কোথায়? সামনে পাথরে তৈরি চওড়া রাস্তা। রাস্তা দিয়ে মাঝে মধ্যেই গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে। হেঁটেও যাতায়াত করছে অনেকে। তবে সবার পোশাকই অদ্ভুত রকমের। ছেলেরা ধুতির মতো একরকমের কাপড় পরেছে। কাপড় পরার কায়দাটা অনেকটা মালকোচা দিয়ে পরার মতো। মেয়েরা প্রত্যেকে দুটো করে কাপড় পরেছে। নিম্নাঙ্গে ছেলেদের মতোই মালকোচা দিয়ে পরা, ঊর্ধ্বাঙ্গে তাদের আর এক টুকরো কাপড় পেঁচিয়ে পরা আছে। অনিন্দ যেমন অবাক হয়ে এখানকার মানুষদের দেখছিল, তেমনি এখানকার মানুষরাও ওকে খুব অবাক হয়ে দেখতে লাগলো। এ কোথায় এলাম? কি মনে হতে পেছন ঘুরে তাকালো। কি আশ্চর্য, সেই জরাজীর্ণ মন্দিরটা কোথায়? এ তো দেখছি পাথরে তৈরি এক নতুন মন্দির। আরে কি ম্যাজিক নাকি? কোন ভোজবাজিতে এক লৌমাস বদলে গেল? অনিন্দ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ওর চারপাশে লোকজন জড়ো হতে লাগলো। তাদের কথাবার্তা এবং হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে ওর পোশাক আশাক এবং চুলের স্টাইল দেখেই তারা আকৃষ্ট হয়েছে। অনিন্দ এতটাই অবাক হয়ে গেছে যে ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই ওর চারপাশে বেশ ভিড় জমে গেল। কিছুক্ষণ পরে একজন দশাশই চেহারার মানুষ এসে বলল, এই শট 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 শট, কোথায় 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 সেই গুপ্তচর? সবাই অনিন্দর দিকে আঙুল দেখিয়ে বলতে লাগলো, হ্যাঁ, গুপ্তচর? আমি? আপনারা সব কি বলছেন? সেই দশাশই ব্যক্তি এতক্ষণ অনিন্দকে দেখেনি। এবার ওর দিকে ফিরে ভালো করে দেখে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বলল, এই গুপ্তচর? তো গুপ্তচরেরা এমন জামা কাপড় পরে? চল চল, তোকে রাজার কাছে নিয়ে যাই। এই বলে ওকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চলল। অনিন্দর চেহারাটাও কম বড় নয়। কলেজে থাকতে তীরন্দাজির সাথে সাথে ওয়েট লিফটিংও প্র্যাকটিস করেছে। কিন্তু এখন ও এতই অবাক হয়ে গিয়েছিল যে সামান্য বাধা দিতেও পারল না। লোকটি ওকে পাথরে বাঁধানো রাস্তা দিয়ে নিয়ে চলল। চারপাশে কাঠ ও বাঁশ নির্মিত বাড়ি। প্রতিটি বাড়ি থেকে পুরুষেরা বেরিয়ে এসে ওকে দেখতে লাগলো। রাস্তার পাশে মাঝে মাঝেই এক একটি অন্যরকম বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এই বাড়িগুলোতে থরে থরে বিভিন্ন রকমের জিনিস সাজানো। বড় বড় ধামায় চাল, ডাল, ধান এই সব ভর্তি। কোথাও আবার কাপড় পাট করে সাজানো। এগুলো বোধহয় দোকান হবে। অনিন্দ ভাবছে, সে কোথায় এলো? এ লোকটাই বা ওকে কোথায় নিয়ে যাচ্ছে? কিছুক্ষণ চলার পর ওরা একটা পাথরে তৈরি বিরাট বাড়ির সামনে এসে পৌঁছল। বাড়িটা পাথরের তৈরি হলেও বাঁশ, কাঠ আর পেতল দিয়ে অপূর্ব কারুকাজ করা। দরজা জানলায় অপূর্ব সুন্দর কাপড়ের পর্দা ঝুলছে। বিরাট একটা দরজা পেরিয়ে তবে বাড়িটার সামনে আসা যায়। বাড়িটার চারপাশে অনেক মানুষের ব্যস্ততা। এক পাশে অনেকগুলো ঘোড়া বাঁধা আছে। দরজায় দরজায় প্রহরী, প্রহরীদের হাতে বল্লম। লোকটা একটা বড় দরজার সামনে ওকে নিয়ে গিয়ে প্রহরীদের বলল,
আমি অন্য দেশের গুপ্তচর ধরে এনেছি, রাজার দরবারে যাব। প্রহরী ওদের সেখানেই দাঁড় করিয়ে রেখে ভেতরে গেল। একটু পরেই ফিরে এসে বলল, ভেতরে যান। লোকটি ওকে নিয়ে ভেতরে প্রবেশ করল। বিরাট বড় একটা ঘর, চারদিকে বিভিন্ন ধাতু দিয়ে অলঙ্কৃত করা, ফুলের মালা ও সুন্দর সুন্দর কাপড় দিয়ে চারদিকটা সাজানো। ঘরে অনেকগুলো সিংহাসন। এটা তবে রাজপ্রাসাদ? কোন রাজা, কোন রাজ্য? আচ্ছা, এটা কোনো সিনেমার সেট নয় তো? তাই হবে, সিনেমার শুটিংই হচ্ছে। পুরো মন্দিরের উল্টো দিকে পাথরের নতুন ঝকঝকে মন্দির, তার পাশেই রাজপথ এবং এখানে রাজপ্রাসাদের সেট। আর ডিরেক্টরের ট্যালেন্ট আছে মাইরি, সব একেবারে বাস্তবের মতো লাগছে। কিন্তু ক্যামেরা কোথায়? অনিন্দ ঘাড় ঘুরিয়ে চারপাশে ক্যামেরা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ক্যামেরা নেই। তবে কি লুকোনো ক্যামেরা আছে? সেরকম ভাবেও সিনেমার শুটিং হয় বলে শুনেছে। হয়তো ক্যামেরা আছে, কিন্তু ওর চোখে পড়ছে না। এই ঘরে সিংহাসনগুলো এমনভাবে সাজানো আছে যে দেখলে বোঝা যায় ঘরটা দরবার ঘর নয়, মন্ত্রণা সভার ঘর। সেখানে তিনজন ব্যক্তি বসে আছেন। তাদের মধ্যে মাঝখানে যিনি আছেন তাঁর সাজ পোশাক দেখলেই বোঝা যায় যে তিনি রাজা। এতক্ষণ পায়ে পায়ে ওরা ওই তিনজনের প্রায় 10-12 ফুট দূরত্বের মধ্যে চলে এসেছে। ওকে যে নিয়ে এসেছে সেই লোকটা এবার দাঁড়িয়ে মাথা নত করে কুর্নিশ জানিয়ে বলল, প্রণাম মহারাজ। এরপর ওর দিকে তাকিয়ে বলল, এই দুরাচারী ব্যক্তি নাগ দেশের গুপ্তচর। আজ আমাদের রাজপথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তথ্য সংগ্রহ করছিল। আমি একে ধরে এনেছি মহারাজ। আপনাদের না কোথাও একটা ভুল হচ্ছে মাইরি। আমি শুটিংয়ের জায়গায় ঢুকে পড়েছিলাম ভুল করে। আপনাদের যিনি গুপ্তচরের চরিত্র অভিনয় করছেন তিনি অন্য কেউ, আমি নই। অনিন্দকে দেখে ইতিমধ্যে তিনজনেই উঠে দাঁড়িয়েছেন। তিনজনের মুখেই বিস্ময়ের রেখা। রাজার বেশ পরা ব্যক্তি চেঁচিয়ে উঠলেন, সুধাঙ্গ! নামটা শুনেই যে ওকে ধরে এনেছিল সে 3 হাত পিছিয়ে গেল। সুধাঙ্গ? সে আবার কে? অনিন্দ এবার ওই তিনজনের দিকে ফিরে হাসি মুখে বলল, দেখুন, খুব একটা গন্ডগোল হয়ে গেছে। আমি আপনাদের অভিনেতা নই। যে লোকটা অনিন্দকে ধরে এনেছিল তার দিকে আঙুল দেখিয়ে বললেন, উনি ভুল করে আমাকে ধরে এনেছেন। আপনাদের অভিনেতা অন্য কোথাও আছেন। রাজবেশ পরা ব্যক্তি বললেন, অভিনেতা? বন্ধু, তুমি এসব কি বলছো? নাগদেশ থেকে তুমি ছাড়া পেলে কিভাবে? আর তোমার এই অদ্ভুত বেশ? অনিন্দ এবার একটু অধৈর্য হয়ে বলল, কি সব বলছেন বলুন তো? আমি তো বললাম আমি আপনাদের অভিনেতা নই। এবার রাজপোশাক পরা ব্যক্তির ডান প্রান্তে যিনি দাঁড়িয়েছিলেন তিনি এগিয়ে এসে তাকে বললেন, মহারাজ, আপনি তো জানেন যে নাগেরা মায়া জানে। আমার মনে হয় তাদের বিষের প্রভাবে নয়তো মায়ার প্রভাবে সুধাঙ্গর স্মৃতি নষ্ট হয়ে গেছে। এবার অনিন্দ অত্যন্ত রেগে গিয়ে বলল, কি তখন থেকে সুধাঙ্গ সুধাঙ্গ করছেন? কে সুধাঙ্গ? আমার নাম অনিন্দ। অনিন্দর কথা শুনে রাজবেশ পরা ব্যক্তিটি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বাম পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি এবার সামনে এগিয়ে এসে হাঁক দিলেন, আয়, কে আছিস? হাঁক শুনেই 4-5 জন প্রহরী দৌড়ে এলেন। এবার সেই ব্যক্তি বললেন, সুধাঙ্গকে অতিথিশালায় আটকে রাখো। আর অনিন্দকে যে ধরে এনেছিল তাকে দেখিয়ে বললেন, আর এই লোকটাকে কারাগারে আটকে রাখো। ও নাগ দেশের গুপ্তচরকে কোথায় কিভাবে পেল সেটা ভালো করে জানতে হবে। শুনেই লোকটা হাউমাউ করে কেঁদে উঠে বলল, হ্যাঁ, দোহাই,
দয়া আমাকে কারাগারে নিয়ে যাবেন না, আমি নির্দোষ, আমি কিছু জানি না, আমি ওকে চিনতাম না। খবর পেয়েছি যে মহাকালের মন্দিরের সামনে অদ্ভুত সাজ পোশাক পরা একজন মানুষ ঘুরঘুর করছে, ওখানে গিয়ে এই লোকটাকে পাই, তারপর রাজার কাছে নিয়ে আসি। আমি এর কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কিন্তু প্রহরীরা ওর কথায় কান দিল না, ওকে টানতে টানতে নিয়ে গেল। অনিন্দকেও নিয়ে গিয়ে একটা ঘরে আটকে রাখা হলো। ঝনাত করে দরজার শেকল খোলার শব্দে ঘুমটা ভেঙে গেল। অনিন্দকে রাজার কাছ থেকে এনে একটা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এই ঘরটি পাথরের তৈরি। ঘরে শোয়ার জন্য খাট এবং খাটের ওপর নরম বিছানা, বসার জন্য সিংহাসনও আছে। ওকে ঘরে বন্দি করার একটু পরেই দুটি সুন্দর মাটির থালায় ফলমূল এবং সেদ্ধ শাকসবজি ও একটা মাটির পাত্রে জল দিয়ে যাওয়া হলো। খাবার দেখে অনিন্দ টের পেল যে ওর খুব খিদে পেয়েছে। খেয়ে তো বেরিয়েছে সেই কোন সকালে, খিদে যে পাবে এতে আর আশ্চর্য কি। অনিন্দ গোগ্রাসে খাবারগুলো খেয়ে ফেলল। এত ধকলে শরীরটা আর দিচ্ছিল না। খাটে শুতেই ঘুমিয়ে পড়েছিল। দরজার শব্দে ঘুম ভেঙে যেতেই ধড়মড় করে উঠে বসল। ঘরে ঢুকলেন রক্তাম্বর পরা জটা জুটোধারী এক সন্ন্যাসী। পেছনে পেছনে আরও ৬-৭ জন লোক। সন্ন্যাসীর হাতে গলায় রুদ্রাক্ষের মালা, গলায় সাদা ধবধবে পইতে। ঘটনা এমনভাবে ঘটে চলেছে যে অনিন্দ আর কোনো কার্যকারণ সম্পর্ক খুঁজে পাচ্ছে না। এরা সবাই কারা? অনিন্দ কি এদের হাতে বন্দী? সন্ন্যাসীকে দেখে একটা প্রণাম করে ফেলল। সন্ন্যাসী ডান হাত তুলে আশীর্বাদ করে বললেন, দীর্ঘায়ু ভব। সঙ্গের লোকজনেদের মধ্যে একজন একখণ্ড হরিণের চামড়া একটা সিংহাসনে পেতে দিলেন। সন্ন্যাসী তাতে বসে অন্য আর একটা সিংহাসনের দিকে নির্দেশ করে অনিন্দকে বললেন, বৎস, উপবেশন করো। অনিন্দ বসল। তিনি ওকে বললেন, বৎস সুদাঙ্গ। অনিন্দ তার কথায় বাধা দিয়ে বলল, দেখুন, আমি সুধাঙ্গ নই, আমি অনিন্দ। তিনি ডান হাত তুলে থামিয়ে দিয়ে বললেন, আমি জ্ঞাত হইয়াছি যে তোমার স্মৃতি লোপ পাইয়াছে। তুমি অনিন্দ নহ। বৎস সুধাঙ্গ, স্মরণ করিবার চেষ্টা করো। তুমি পুণ্ডরিক সমবিব্যাহারে নাগদেশে যাত্রা করিয়াছিলে। তোমরা যে দৌতকার্যে গিয়াছিলে তাহা ব্যর্থ হইয়াছে। বৎস, স্মরণ করিবার চেষ্টা করো। সন্ন্যাসী এবার পাশের দিকে হাত বাড়ালে একজন একটা বড় তৈলচিত্র তার দিকে এগিয়ে দিলেন। সন্ন্যাসী ছবির সামনের দিকটা ওর দিকে ফিরিয়ে ধরে বললেন, অবলোকন করো তোমার প্রতিচ্ছবি। তুমি সুধাঙ্গ, মহারাজ বব্রুবাহনের মিত্র, মহান যোদ্ধা এবং আয়ুর্বেদাচার্য। যুদ্ধে তোমার ন্যায় ধনুর্ধর অতি অল্পই আছে। বৎস, স্মরণ করিবার চেষ্টা করো। অনিন্দ মনে মনে বলল, বাবা, আমার যে এত গুণ আছে তা তো আমিই জানতাম না। আর আমি সব থেকে আশ্চর্য হয়ে যাচ্ছি অয়েল পেন্টিংটা দেখে। এই তো আমারই ছবি, শুধু গায়ে পোশাকের বদলে ধাতুর বর্ম পরা, মাথায় আবার শিরস্ত্রাণ। মনে মনে এত কথা বললেও সে অবাক হয়ে অস্ফুটে খালি বলতে পারল, আমার ছবি। সন্ন্যাসী বললেন, হ্যাঁ বৎস, ইহা তোমারই প্রতিকৃতি। তোমার মিত্র মহারাজা বব্রুবাহনের ইচ্ছায় এই প্রতিকৃতি অঙ্কন করা হইয়াছিল। অনিন্দ আরও অবাক হয়ে গেল। কিন্তু এসব তো আমি কিছুই জানি না। সন্ন্যাসী বললেন, নাগেরা তোমায় সম্মোহন করিয়াছে, তোমার পূর্বস্মৃতি লোপ পাইয়াছে। কিয়ৎকাল বিলম্ব হইলেও তোমার স্মৃতি ধীরে ধীরে ফিরিয়া আসিবে। অনিন্দ ভাবল, আমার স্মৃতি লোপ পেয়েছে? এ আবার কেমন কথা?
এটা ঠিক যে সুধাঙ্গ চরিত্রটির ব্যাপারে আমার কিছুই মনে নেই, কিন্তু কলকাতার অনিন্দর ব্যাপারে তো সব মনে আছে। তবে কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই আছে, এদের ব্যাপার স্যাপারগুলো জানতে হবে, না হলে তো পালানো যাবে না। ওকে চিন্তামগ্ন দেখে সন্ন্যাসী বললেন, হ্যাঁ বৎস, স্মৃতি রোমন্থন করো। যত বেশি স্মৃতি রোমন্থন করবে তত দ্রুত স্মৃতি ফিরিয়ে আসার সম্ভাবনা। বাবা, আপনি কে? আমি এই রাজ পরিবারের কুলগুরু। রাজ পরিবার? আপনি একটু আগেই বললেন এখানকার রাজা হলেন মহারাজা বভ্রুবাহন, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা কি মণিপুর রাজ্য? কুলগুরুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ঈশ্বর মঙ্গলময়। হ্যাঁ বৎস, ইহা মণিপুর রাজ্য। তোমার স্মৃতি ফিরিয়া আসিতেছে। রাজ্যের এই দুর্দিনে তোমার ন্যায় মহারাজের শুভাকাঙ্ক্ষীর এক্ষণে বড়ই প্রয়োজন। তোমার বিশ্রামের প্রয়োজন। এক্ষণে আমার নিত্য পুজোর কাল উপস্থিত। আমি প্রস্থান করিতেছি, তুমি আহারান্তে পুনরায় নিদ্রাগত হও। আমি কালই প্রত্যুষে পুনরায় তোমার সাথে সাক্ষাৎ করিব। কুলগুরু ওকে আশীর্বাদ করে চলে গেলেন। একজন আগের থালা বাসনগুলো নিয়ে গেল এবং অন্য তিনজন আরও থালা ভর্তি খাবার ও পাত্র ভর্তি জল রেখে গেল। সবাই চলে যাওয়ার পর দরজা আবার বাইরে থেকে বন্ধ হয়ে গেল। এরপর অনিন্দ উঠে দাঁড়াল। ছবিটা ওর ঘরেই রেখে গেছে। কাছে গিয়ে ছবিটা দুহাতে তুলে নিল। বেশ ভারী। ঘরের কোণায় একটা মশাল জ্বলছিল। ভালো করে দেখার জন্য ছবিটা মশালের কাছে নিয়ে গেল। হ্যাঁ, নিখুঁত ওরই ছবি। এ ছবি কে আঁকল? কবে আঁকল? সব থেকে বড় কথা, এটা কার ছবি? সুধাঙ্গর? তবে আমি কি সুধাঙ্গ নাকি অনিন্দ? ছবিটা নামিয়ে রাখল। আমি যদি সুধাঙ্গ হই তবে অনিন্দকে? আমার কলকাতার স্মৃতি সবই কি কল্পনা? এই মহাকাব্যিক যুগে বসে আধুনিক কলকাতার শহুরে জীবন কি কল্পনা করা সম্ভব? আবার আমি যদি অনিন্দ হই তবে সুধাঙ্গ কে? আমাকে এরা সবাই সুধাঙ্গ সুধাঙ্গ বলে ডাকছে কেন? আর এই ছবিটাই বা কার? যদি মেনেও নিই যে আমার মতো দেখতে কেউ একজন আছে যার নাম সুধাঙ্গ, তাহলে সে গেল কোথায়? আর কুলগুরু এ কথা কেন বললেন যে রাজ্যের এখন দুর্দিন? না, মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে যাবে। এই তো আমার পকেটে আমার মোবাইল ফোন। প্রমাণ হয়ে গেল যে আমি অনিন্দ। পরদিন অনেক ভোরবেলা একজন ওকে ডেকে তুলল। ভোরের দিকে দেখা যাচ্ছে এখানে খুব ঠান্ডা পড়ে। রাতে গায়ে দেওয়ার জন্য তুলোর কম্বল ছিল, সেটাই গায়ে দিয়ে বেরিয়ে এলো। যে ওকে ডাকতে এসেছিল সে বলল, কুলগুরু আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি তৈরি হয়ে আসুন। অনিন্দ খুব তাড়াতাড়ি মুখটুক ধুয়ে এসে লোকটিকে বলল, আমি তৈরি, চলুন আসুন। এই বলে পিছন ঘুরে লোকটি চলতে লাগলো। ও তার পেছন পেছন এসে উপস্থিত হলো এক বড় বাঁধানো চাতালে। এই চাতালটি পাঁচিল দিয়ে ঘেরা। ঋজু দেহ দীর্ঘকায় কুলগুরু পাঁচিলের ধারে দাঁড়িয়ে আছেন। পূর্ব দিক সে সময় আলোকিত হয়ে আসছে। কুলগুরু কিছু আগেই মনে হয় স্নান করে এসেছেন। ভেজা চুল পিঠের ওপর নেমে এসেছে। হাওয়ায় অল্প অল্প দুলছে। কুলগুরুর পরনে এখন সাদা কাপড়। এমন মূর্তি দেখলেই মনে ভক্তি উপস্থিত হয়। ওরা
কুলগুরুর কাছে আসা মাত্র ওকে যে নিয়ে এসেছিল সে বলল, প্রণাম গুরুদেব, মহারাজের মিত্র এসেছেন। কুলগুরু ওদের দিকে ফিরলে অনিন্দ হাত জোর করে নমস্কার জানালো। তিনি হাত তুলে ওদের দুজনকে আশীর্বাদ করলেন। কল্যাণমস্তু। বৎস, অনুসরণ করো। এই বলে তিনি চলতে শুরু করলেন। অনিন্দ পেছন পেছন চলতে লাগল। পাঁচিলের এক জায়গায় এসে তিনি বাইরের দিকে হাত প্রসারিত করে বললেন, অবলোকন করো। অনিন্দ দেখল পাঁচিলের বাইরে গভীর খাদ। তার মানে একটি পাহাড়ের মাথা কেটে সমান করে তার ওপর রাজমহল তৈরি করা হয়েছে। আশেপাশের পাহাড়গুলি একটু দূরে দূরে। আলো এখনো ভালোভাবে ফোটেনি, ফলে পাহাড়ের মাথাগুলো দেখা গেলেও পাহাড়ের নিচটা অন্ধকার। আর দূরের পাহাড়গুলোতে ধোঁয়া ধোঁয়া। কুরুগুলো বললেন, স্মরণ করো সুধাঙ্গ, এই স্থান হইতে যত দূরে দেখিতে পাইবে সবটাই এই রাজ্যভুক্ত। নিকটবর্তী রাজ্যসমূহের মধ্যে ইহাই বৃহত্তম রাজ্য। বৎস, এই রাজ্যের বিশাল আকারের পশ্চাতে তোমার অবদানও তুচ্ছ নয়। বৎস, অতি অল্প বয়স হইতেই তুমি বিস্ময়কর যোদ্ধা। ইহা ভিন্ন তুমি আয়ুর্বেদাচার্য। যুদ্ধক্ষেত্রে মহারাজ বব্রুবাহনের এবং তার সৈন্যদলের চিকিৎসার ভার তোমার স্কন্ধেই অর্পিত হয়। স্মরণ করো বৎস, তোমার স্মৃতি ফিরাইয়া আনা অতীব প্রয়োজনীয়। ওর আচমকা গতকাল রাতের কথাটা মনে পড়ায় জিজ্ঞাসা করল, আচ্ছা গুরুদেব, গতকাল রাতে আপনি বলেছিলেন যে এই রাজ্যের দুর্দিন। কিসের দুর্দিন? কহিতেছি, শ্রবণ করো। কিয়ৎকাল অতিবাহিত হইয়াছে, কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হইয়াছে। মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করিতেছেন। যজ্ঞাশ্ব অনেক দেশ অতিক্রম করিয়া মণিপুরে প্রবেশ করিলে মহারাজ বব্রুবাহন তাহা আটক করেন। নিয়মানুসারে যজ্ঞাশ্ব আটক করিলে বা গতিরোধ করিলে যুদ্ধ অনিবার্য। বিপক্ষে স্বয়ং অর্জুন উপস্থিত ছিলেন। অর্জুন যে মহারাজ বব্রুবাহনের পিতা তাহা অর্জুন জ্ঞাত ছিলেন না। মহারাজ বব্রুবাহন তাহা অর্জুনকে জ্ঞাত করাইতে গেলে অর্জুন মহারাজকে অত্যন্ত তিরস্কার ও অপমান করিয়া তাড়াইয়া দেন। ফলে যুদ্ধ অনিবার্য হইয়া ওঠে। দেবী মাতা গঙ্গার অভিশাপে অর্জুন এই যুদ্ধে মহারাজ বব্রুবাহনের হস্তে পরাজিত ও নিহত হন। রাজমাতা চিত্রাঙ্গদা অর্জুনের নিহত হইবার সংবাদে রোদন করিতে করিতে অস্থির হইয়া পড়েন। তৎকালে মাতা উলুপিও সেই স্থানে উপস্থিত ছিলেন। তিনি আমাদিগকে জ্ঞাত করাইলেন যে একটি অলৌকিক মণি আছে, তাহার নাম নাগমণি বা অমৃতমণি। এই মণি মাতা উলুপি নাগদেশের রাজা অনন্ত নাগকে রাখিতে দিয়েছিলেন। এই মণির স্পর্শে মৃত ব্যক্তিও প্রাণ ফিরিয়া পায়। অর্জুনের নবজীবন লাভের একমাত্র পথ হইল এই অমৃতমণি। তাহা শ্রবণ করিয়া মহারাজ বব্রুবাহন পুণ্ডরিককে নাগদেশে প্রেরণ করিয়াছিলেন। তুমিও তাহার সমবিব্যাহারে নাগদেশে গমন করিয়াছিলে। কিছুকাল গত হইলে পুণ্ডরিক রিক্ত হস্তে ফিরিয়া আসে। সে আমাদিগকে কহে যে নাগরাজের প্রধানমন্ত্রী অপমান করিয়া পুণ্ডরিককে ফিরাইয়া দিয়াছে। নাগমণি তো তাহারা অর্পণ করে নাই, উপরন্তু সুধাঙ্গ অর্থাৎ তোমারে তাহারা আটকাইয়া রাখিয়াছে। তাহার পরে গতকল্য পথিমধ্যে অদ্ভুত বেশি উদ্ভ্রান্তের ন্যায় তোমারে দাঁড়াইয়া থাকিতে দেখা যায়। এতক্ষণ কথা বলে কুলগুরু এবার একটু থামলেন। তিনি এবার ওর সামনাসামনি দাঁড়িয়ে বললেন, এক্ষণে সুধাঙ্গ, তুমি কহ যে তুমি কি উপায় নাগদেশ হইতে পালাইলে? তাহারা কি তোমার প্রতি অত্যাচার করিয়াছিল? অনিন্দ বলল, আমি জানি না, ঠিক ঠিক মনে পড়ছে না। কুলগুরু ভ্রু কুঁচকে চিন্তিত স্বরে বললেন, স্মৃতি এখনো ফিরিয়া আসে নাই, কিন্তু তোমার স্মৃতি ফিরিয়া আসা অতীব প্রয়োজনীয়।
নচেত সমূহ বিপদ। কেন? বিপদ কেন? নাগদেশের সহিত মণিপুরের যুদ্ধ অনিবার্য। অমৃতমণি ফিরাইয়া আনিতে হইবে। মণিপুরের মহারাজা বভ্রুবাহন মহাবল মহাধনুর্ধর, তাহার সম্মুখে যুদ্ধে তিলার্থ দাঁড়াইতে পারে হেন শক্তি নাগদেশে নাই। যুদ্ধে মণিপুরের জয় অবশ্যম্ভাবী, কিন্তু নাগেরাও নিতান্তই হীনবল নয়। তাহারা মহাবিষধর, মায়াবী এবং সংখ্যায় অগণন। এই যুদ্ধে অত্যন্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা। এই যুদ্ধে তোমার জ্ঞান অতি প্রয়োজনীয়। তুমি শুধুমাত্র মহারাজের বয়স্য নহ, যুদ্ধে সৈন্য পরিচালনায় অস্ত্র চালনায় তুমি অত্যন্ত দক্ষ। সর্বোপরি তোমার আয়ুর্বেদ আহত সৈন্যদিগকে সুস্থ করিয়া তোলে। মহারাজের আর কোনো চিকিৎসক নেই? রাজবৈদ্য আছেন, কিন্তু তিনি অতি বৃদ্ধ, যুদ্ধে যাইতে অক্ষম। উপরন্তু যুদ্ধে এই দায়িত্ব তোমার স্কন্ধেই অর্পিত হয়। এক্ষণে তোমার স্মৃতিলুপ্ত হইলে মণিপুরের সমূহ বিপদ। অনিন্দ একটু চিন্তা করে বলল, আচ্ছা সুধাঙ্গ, মানে আমি কি যুদ্ধে একাই এত সৈন্যের চিকিৎসা করি? কুলগুরু বললেন, না, তোমার নেতৃত্বে আরও চিকিৎসক তথায় অবস্থান করেন। এবার অনিন্দর মুখে হাসি ফুটল। বলল, চিন্তা নেই, চিকিৎসা আমি করতে পারবো। বৃদ্ধের মুখেও হাসি ফুটল। স্মৃতি ফিরিয়া আসিতেছে, ঈশ্বর মঙ্গলময়। অনিন্দ জিজ্ঞাসা করল, যুদ্ধ কবে? কুলগুরু বললেন, আজই দ্বীপ্রহরে সৈন্য যাত্রা করিবে। অনিন্দ অবাক হয়ে বলল, আজকেই? তুমি এই স্থানে অনুপস্থিত ছিলে, তাই এই কয়েক দিবসের কার্যাবলী সম্পর্কে কিছুই জ্ঞাত নহ। তাহলে তোর সময় নেই, আমাকে ঔষধির ভাণ্ডার দেখান। বৃদ্ধ উজ্জ্বল মুখে বললেন, তিষ্ঠ। এই বলে তাড়াতাড়ি চলে গেলেন। এতক্ষণে সূর্য উঠে গেছে। সামনের খোলা চত্বরে প্রচুর পায়রা ওড়াউড়ি করছে, গাছে গাছে প্রচুর পাখি ডাকছে। আকাশ নির্মেঘ, ফলে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। অনিন্দ যেদিকেই চোখ ফেরাচ্ছে কেবল সবুজ আর সবুজ। খুবই সুন্দর দৃশ্য। এমন সময় দেখতে পেল মহারাজ বভ্রুবাহন কয়েকজনকে সঙ্গে নিয়ে ওর দিকেই আসছেন। কাছে এসে তিনি বললেন, মিত্র, তোমার স্মৃতি ফিরে আসছে, এর চেয়ে বড় খবর আর কি হতে পারে। আমরা আজকেই যুদ্ধযাত্রা করব। তোমার ফিরে আসার খবরে সেনার মনোবল শতগুণ বৃদ্ধি পেয়েছে। অনিন্দ দুহাত জোর করে বলল, মহারাজ, কৃপা করে আমার কথা মন দিয়ে শুনুন। আমি আপনার বন্ধু সুধাঙ্গ নই, আমি অনিন্দ। ভগবানের অসীম মায়া যে আমি আর আপনার বন্ধু একই রকম দেখতে, আবার দুজনেই আয়ুর্বেদের জ্ঞানের অধিকারী। কিন্তু আমরা এক ব্যক্তি তো নই, একই সময়কালের মানুষও নই। আমি ভবিষ্যতের এক যুগ থেকে এখানে এসেছি। মহারাজ ছলছল চোখে ওর দিকে তাকিয়ে বললেন, নাগেরা তোমায় কিভাবে সম্মোহন করেছে জানি না, কিন্তু বুঝতে পারছি যে তোমার স্মৃতি এখনো ফেরেনি। সে ব্যগ্রভাবে বলল, মহারাজ, আপনি আমাকে বিশ্বাস করুন, আমার জ্ঞান প্রয়োগের এমন সুযোগ আমি আর পাব না। আমি এই যুদ্ধে আপনাকে সাহায্য করতে চাই। আমি এখনও জানি না যে আমি এখানে এলাম কিভাবে, কিন্তু আমার মনে হয় ঈশ্বর চান যে আমি আপনাকে সাহায্য করি, তাই তিনি আমাকে এখানে এনে ফেলেছেন। আর কাকতালীয় ব্যাপার দেখুন, আয়ুর্বেদের চর্চার সাথে সাথে আমি তীরন্দাজির চর্চাও করি। আমার দৃঢ় বিশ্বাস আমি যুদ্ধে আপনার বন্ধুর সঠিক বিকল্প হিসাবে কাজ করতে পারব। মহারাজ অত্যন্ত অবাক হয়েছেন। তিনি শুধু বললেন, বেশ, ঠিক আছে। অনিন্দ বলল, তাহলে আমার ব্যাগটা আমাকে ফেরত দিন। মহারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাগ? সেটা কি?
বোঝা গেল ব্যাগ শব্দটা মহারাজ বুঝতে পারেননি। অনিন্দ অঙ্গভঙ্গি করে ব্যাগের মানেটা বুঝিয়ে দিল। মহারাজ বললেন, আচ্ছা, বুঝেছি, তোমার সেই অদ্ভুত বস্ত্র নির্মিত পেটিকা, সেটা যথাসময়ে পেয়ে যাবে। এখন তুমি ওর সঙ্গে ঔষধির ভাণ্ডারে যাও। এই বলে মহারাজ একজনকে দেখিয়ে দিয়ে বাকিদের সঙ্গে নিয়ে চলে গেলেন। শুধু যাকে দেখিয়ে দিলেন তিনি রয়ে গেলেন। তিনি এবার বললেন, আসুন, এদিকে আসুন। এই লোকটির সঙ্গে হাঁটতে হাঁটতে একটা বড় বাড়িতে পৌঁছে গেল। এই বাড়িতে অনেকগুলো ঘর। ঘরগুলো বেশ বড় বড়। বেশিরভাগ ঘর পাথরে তৈরি, আবার দু একটি কাঠের ঘরও আছে। ঘরগুলিতে বিভিন্ন গাছগাছরা, ফলমূল, লতাপাতা ইত্যাদি থরে থরে সাজানো আছে। এগুলোর মধ্যে বেশিরভাগই অনিন্দর চেনা। একটা বড় ঘরে দেখল বড় বড় হাঁড়ি, কড়াই, হামানদিস্তা এই সব আছে। একটা ঝাঁঝালো মিষ্টি গন্ধ সারাটা ঘর ছড়িয়ে আছে। এই ঘরটা বোধহয় সেই সময়কার ল্যাবরেটরি। সবটা দেখার এখন আর সময় নেই। ও কাজে লেগে পড়ল। যুদ্ধে আহত যোদ্ধাদের চিকিৎসা করতে লাগতে পারে এমন ঔষধি আলাদা করতে লাগলো। কেটে গেলে রক্তপাত বন্ধ করা, বেদনা নাশক, চেতনা নাশক, আবার অচেতন ব্যক্তির জ্ঞান ফেরানোর ওষুধ ইত্যাদি সে সঙ্গে নিল। একসময় একজন লোক ওর ব্যাগটা নিয়ে এলো। খুলে দেখল ভেতরের সব জিনিস যেমন রেখেছিল তেমনই আছে। এমন সময় হঠাৎ ঘরের কোণে চোখ পড়ল। বেশ বড় বড় সাইজের গোল গোল কতকগুলো ফল স্তূপাকার করে রাখা আছে। কয়েকটা রং গাঢ় বেগুনি, আর বেশিরভাগেরই রং কালো। জিম্বিরা! হে ভগবান, এই তো জিম্বিরা! অনিন্দর মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল। যে লোকটা বাড়িটা দেখাতে এসেছিল সে এখনো রয়ে গেছে এবং অনিন্দর সঙ্গে সঙ্গে ঘুরছে। জিম্বিরা দেখে অনিন্দ এমন করে ওঠায় লোকটা খুব অবাক হল। অবাক হয়ে লোকটি অনিন্দর দিকে চেয়ে রয়েছে। এমন সময় বাইরে কোথাও দামামা বেজে উঠল। গতকাল সন্ধ্যার আগেই ওরা নাগদেশের রাজধানীর কাছে পৌঁছেছে। সারা রাত যুদ্ধের প্রস্তুতি চলেছে। এখন আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠলে যুদ্ধ শুরু হবে। দামামা, ভেরি ইত্যাদি বেজে উঠেছে। সৈন্যদের মধ্যে অত্যন্ত উত্তেজনা। তারা মুখে বম বম করে অদ্ভুত রকম একটা আওয়াজ করছে। সম্মিলিত সেই আওয়াজে যেন কেঁপে কেঁপে উঠছে চারপাশ। মণিপুরের ব্যূহ রচনা শেষ। একদম সামনে পদাতিক বাহিনী, তারপরেই মহারাজ বভ্রুবাহনের নেতৃত্বে হস্তি বাহিনী, ডান দিকে পুণ্ডরিকের নেতৃত্বে অশ্বারোহী বাহিনী, বাঁ দিকেও অশ্বারোহী বাহিনী আছে। অনিন্দ আজ একদম পেছনে, ওর নেতৃত্বে আছে রথ বাহিনী। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনিন্দ যেহেতু সম্পূর্ণ সুস্থ নয়, তাই সে শুরুতে যুদ্ধে অংশগ্রহণ করবে না। প্রয়োজন বুঝলে সে তার রথ বাহিনী নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। মহারাজের সাথে কথা বলে সে বুঝতে পেরেছে সে যে সুধাঙ্গ নয়, সে যে আসলে অনিন্দ, তা মহারাজ বিশ্বাস করেননি। মহারাজ ভাবছেন ওর স্মৃতি নষ্ট হয়েছে এবং মহাযোদ্ধা সুধাঙ্গ যুদ্ধক্ষেত্রে এলে এবং সৈন্য পরিচালনার দায়িত্ব পেলে স্মৃতি ফিরে পাবে। তাই তিনি ওকে এই যুদ্ধে রথবাহিনী পরিচালনার মতো গুরুভার দিয়েছেন।
ওদের উল্টো দিকে নাগরাজের সেনাপতি সৈন্য নিয়ে অপেক্ষা করছে। নাগরাজ অন্তত এই যুদ্ধ চাননি, তিনি যুদ্ধ করতে আসেননি। চারিদিকে কোটি কোটি নাগ সেনা, যতদূর দেখা যায় নাগ সেনার শেষ দেখা যায় না। তাদের ভয়ানক হিস হিস শব্দে বুকের ভেতরটা যেন শুকিয়ে যেতে চায়। নাগ সেনার এক একটি সৈন্যের চেহারাও ভয় ধরিয়ে দেওয়ার মতো। ইতিমধ্যেই সূর্যোদয় হয়ে গেছে। মহারাজ বভ্রুবাহন শঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। মণিপুরের পদাতিক সৈন্য দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল নাগ সৈন্যের ওপর। দুই দিক থেকে দ্রুতগামী অশ্বারোহী বাহিনী এগিয়ে গিয়ে ঘিরে ফেলতে চাইল নাগ সেনাদের। এরপরে এগুলো রণহস্তি বাহিনী অদ্ভুত আকৃতির ত্রিশূল ব্যূহ রচনা করে মণিপুর আক্রমণ করেছে। সিদ্ধান্ত অনুসারে অনিন্দ রথ বাহিনী নিয়ে দাঁড়িয়ে রইল। গতকালই সে সুধাঙ্গের অস্ত্র ভাণ্ডার পরীক্ষা করে দেখে দিয়েছে। গদা, তরবারি, ঢাল, বর্ষা ইত্যাদি। এছাড়াও আছে তীর ধনু, এবং সেটাই আসল। কিছু তীর আছে কাঠের, কিছু তীর কাঠের লাঠির আগায় লোহার ফলা বসানো, আর কিছু তীর আছে ধাতু। এই ধাতুর তীরগুলির কোনোটির গায়ে ময়ূর আঁকা, তো কোনোটির গায়ে আগুন, বৃষ্টি, সাপ ইত্যাদি আঁকা আছে। তীরগুলির গায়ে সংস্কৃতে কিছু লেখা আছে। অনিন্দ সংস্কৃত পড়তে অসুবিধা হয় না, তাই সে লেখাগুলো পড়ে দেখেছে। ওর মনে হয়েছে যে এই মন্ত্র পড়েই তীরগুলোকে ছুঁড়ে দিতে হয়। বেশ কিছুক্ষণ যুদ্ধ হয়ে গেল। হঠাৎ খেয়াল হলো নাগেরা যেন দ্বিগুণ উৎসাহে যুদ্ধ করছে। মহারাজ বভ্রবাহনের সামনে কেউ টিকতে পারছে না ঠিকই, কিন্তু নাগেরা সংখ্যায় অগণিত। এদিকে তীরে তীরে যেন আকাশ ছেয়ে গেছে। মণিপুরের বীর যোদ্ধাদের সামনে নাগেরা যেন কচুকাটা হয়ে যাচ্ছে, তবু সামাল দেওয়া যাচ্ছে না। অগণিত সংখ্যায় নাগেরা এসে ঘিরে ধরেছে সবাইকে। এবার মণিপুরের অনেক সৈন্য মারা পড়ছে। আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অনিন্দ তীর ধনুক হাতে তুলে নিল। চলো সবাই, আক্রমণ! নির্দেশ দেওয়া মাত্র ওর বাহিনী হুঙ্কার দিয়ে উঠল। ঝড়ের বেগে এক একটা রথ যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়তে লাগল। তীর ধনুকই ওর পক্ষে সুবিধা, ও তাই নিয়েই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হল। ওকে প্রত্যেকের মতোই লোহার বর্ম ও শিরস্ত্রাণ পরিয়ে দেওয়া হয়েছে। ফলে বিপক্ষের অস্ত্রের আঘাত ওর খুব একটা লাগল না। অনিন্দ নাগ সৈন্যদের দিকে লক্ষ্য করে প্রাণপণে তীর চালাতে লাগল। অব্যর্থ ওর লক্ষ্য। শাঁ শাঁ করে তীরগুলি উড়ে গিয়ে নাগেদের ছিন্ন ভিন্ন করে দিতে লাগল। কিন্তু এ কি? সামনে এরা কারা? বিরাট চেহারার 4-5 জন নাগ সেনা ওকে ঘিরে ধরেছে। তাদের হিস হিস শব্দে কান পাতা দায় হয়ে পড়েছে। অনিন্দ তীর চালাচ্ছে, কিন্তু একটাও তাদের গায়ে লাগছে না। এ কি মায়ার খেলা? ওর বিরুদ্ধে নাগেরা মায়াযুদ্ধ শুরু করেছে। সর্বনাশ! এবার কি হবে? এখানেই কি ওর শেষ? ওর অস্ত্র তো এদের ছুঁতেও পারছে না। ধীরে ধীরে যমদূতের মতো তারা ওকে ঘিরে ধরছে। আগুনের মতো তাদের চোখের ক্রূর চাহনি, লকলকে জিভ মাঝে মাঝেই বেরিয়ে আসছে। বিশালাকায় প্রাণীরা ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। কি হবে এবার? ও আর কিছু ভাবতে না পেরে একটা তীর হাতে তুলে নিল। তীরটায় একটা ময়ূর আঁকা।
তীরের গায়ে খোদাই করা সংস্কৃত মন্ত্রটা পড়ে তীরটা ধনুকে জুড়ল। ধনুকটা আকর্ণ টেনে ছেড়ে দিল। তীরটা শোঁ শব্দ করে সামনে বেরিয়ে গেল, কিন্তু ওকে অবাক করে তীরটা সামনের দিকে কিছুটা গিয়ে হঠাৎ গতি পরিবর্তন করে সোজা উপরের দিকে উঠতে লাগলো। তারপর আর তীরটাকে দেখা গেল না। নাগ সৈন্যরা হিসিস করে যেন ওর প্রতি ব্যঙ্গের হাসি হেসে উঠল, কিন্তু পর মুহূর্তেই তাদের হাসি মিলিয়ে গেল, কারণ চারদিক থেকে হঠাৎ হাজারে হাজারে ময়ূর আসতে শুরু করেছে। একটা কালো মেঘ যেন সূর্যকে ঢেকে ফেলেছে। সেই মেঘের ভেতর থেকে যেন ময়ূর উড়ে উড়ে নেমে আসছে। অসংখ্য ময়ূর যুদ্ধক্ষেত্রে নেমে এলো। ময়ূরের ক্রেয়া ক্রেয়া ধ্বনি এবং নাগ সৈন্যের হিসিস আওয়াজে চারিদিক ভরে উঠল। নাগেরা ভয় পেয়েছে। বিরাট আকৃতির একটি নাগের সামনে আরও বড় আকৃতির 2-3টে ময়ূর, আর ছোট আকৃতির নাগেদের তো কথাই নেই। এবার যুদ্ধের গতিই পরিবর্তিত হয়ে গেল। ময়ূর বাহিনীর বিক্রমে নাগেরা পিছু হটতে লাগল। একটু পরেই দেখা গেল যুদ্ধক্ষেত্রের চারিদিক দিয়ে সব নাগ সৈন্যেরা পালাচ্ছে। মহারাজ বব্রবাহন হাতির পিঠ থেকে চিৎকার করে বলে উঠলেন, ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ। মণিপুরের সৈন্যরা জয় সূচক আনন্দধ্বনি করে উঠল। এরপর যুদ্ধ আর বেশিক্ষণ চলল না। কিছু পরে যুদ্ধক্ষেত্র থেকে নাগ ও ময়ূরেরা বিদায় নিয়েছে। চারিদিকে মণিপুরের সৈন্যরা এই বলে চিৎকার করছে। মহারাজ তার সৈন্যদের সঙ্গে আলোচনা করছেন যে এবার নাগ দেশের রাজধানীর ভেতর কিভাবে ঢুকবেন তাই নিয়ে। এমন সময় দেখা গেল দিগন্তে ধুলো উঠছে। একটু পরেই বোঝা গেল 4টি রথ আসছে। নাগরাজ অনন্ত স্বয়ং আসছেন নাগমণি ফিরিয়ে দিতে। কিন্তু পাশের রথে ওটি কে? ও যে স্বয়ং অনিন্দ। অনিন্দ জানে না যে উনি আসলে মহারাজ বব্রবাহনের বন্ধু সুধাঙ্গ। সবাই আসল সুধাঙ্গকে দেখে অবাক হয়ে গেল। মণিপুরের কিছু সৈন্য ক্লান্ত শরীরে এদিক ওদিক বসে বিশ্রাম নিচ্ছিল। তারা দুজন সুধাঙ্গকে একসঙ্গে দেখতে পেয়ে অত্যন্ত অবাক হয়ে এগিয়ে আসতে লাগলো। এদিকে নাগরাজ অনন্তও বেশ অবাক হয়ে গেছেন। তিনি একবার অনিন্দর মুখের দিকে আর একবার সুধাঙ্গর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। একটা ছোট্ট ধাতু নির্মিত বাক্স, যেটা বহুমূল্য বস্ত্র দিয়ে আচ্ছাদিত করা। এই বাক্সের ভেতরেই সেই নাগমণিটি রয়েছে, যার জন্যে এই যুদ্ধ। মহারাজ অনন্ত সেটা ফেরত দিতে এসেছেন। এতক্ষণে কিছু মধুর বাক্য বলে হয়তো দিয়েও দিতেন। তিনি হয়তো মণিপুরের সঙ্গে সন্ধির প্রস্তাবও করতেন, কিন্তু তিনি অনিন্দকে দেখে সব ভুলে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। কারণ তিনি জানেন যে সুধাঙ্গর কোনো যমজ ভাই নেই। তিনি সুধাঙ্গকেও সঙ্গে করে নিয়ে এসেছেন, যাতে নাগমণি ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সুধাঙ্গকেও তার বন্দি দশা থেকে মুক্ত করে বভ্রবাহনের কাছে ফিরিয়ে দিতে পারেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে অনিন্দকে দেখে যেন সব ভুলে গেছেন। মহারাজ বভ্রবাহন অত্যন্ত অবাক হয়ে অনিন্দর দিকে ফিরে বললেন, তুমি তাহলে সত্যিই বলেছিলে তুমি সুধাঙ্গ নও? অনিন্দ বলল, না মহারাজ, আমি অনিন্দ। মহারাজ,
আপনি আপনার অভীষ্ট নাগমণি এবং আপনার বন্ধুকে ফেরত পাচ্ছেন। এবার আমাকে বিদায় দিন। মহারাজ বললেন, তোমার মতো বন্ধু পাওয়াও সৌভাগ্যের ব্যাপার। যাও বন্ধু, বিদায়। অনিন্দ বলল, মহারাজ, একটা কথা বলে যাই, পরের দ্রব্য না বলে নেওয়াটা অপরাধ। আমি আপনার ঔষধির ভাণ্ডার থেকে 2টি ফল নিয়ে যাচ্ছি, 2টি জিম্বিরা। মহারাজ স্মিত মুখে বললেন, যাও, নিয়ে যাও, কিন্তু তুমি এখন যাবে কোথায়? অনিন্দ বলল, সেই মন্দিরে যেখানে আমাকে প্রথম দেখা যায়। ওটা মহাকালের মন্দির। যাও, এই রথ তোমাকে নিয়ে যাবে। বিদায়। বিদায় মহারাজ। সারথিকে ইশারা করতেই তিনি রথ ঘুরিয়ে নিলেন। ওরা একটানা বেশ কিছুক্ষণ চলে পৌঁছে গেল মহাকালের সেই মন্দিরে। অনিন্দর ব্যাগটা রথেই রাখা ছিল, পাশেই রয়েছে জিম্বিরা 2। সেগুলো নিয়ে সে নেমে পড়ল। জিম্বিরা 2 হাতে নিয়ে ব্যাগটা পিঠে নিল, পায়ে পায়ে গিয়ে ঢুকল মহাকালের মন্দিরে। মন্দিরে ঢুকে বিগ্রহের দিকে এগুচ্ছে এমন সময় একটা জিম্বিরা হাত থেকে পড়ে গিয়ে গড়িয়ে যেতে লাগলো। অনিন্দ দৌড়ে সেটাকে ধরতে গিয়ে পিছলে একেবারে মুখ থুবড়ে পড়ে গেল। ওর হাতের জিম্বিরাটাও ছিটকে চলে গেল অন্য জিম্বিরাটা যেদিকে গেছে সেই দিকে। পড়ে গিয়ে মাথাটায় খুব লেগেছে। ব্যথায় কোঁকাতে কোঁকাতে কোনো মতে উঠে দাঁড়ালো। এ কি? কোথায় মহাকালের মন্দির? এ তো সেই ভাঙা মন্দিরটা। কি হলো ব্যাপারটা? আরে, আমার হাতে জিম্বিরাগুলোই বা গেল কোথায়? ফলগুলো তো মেঝেতে কোথাও দেখা যাচ্ছে না। ওই যা, এই ফলগুলো কি হারিয়ে ফেললাম নাকি? ওগুলো যেদিকে গড়িয়ে গিয়েছিল সেই দিকে তাকিয়ে বলল, ওদিকে তো সেই ভাঙা দেওয়ালটা, যেটা দিয়ে মন্দিরের ভেতরে আলো আসছিল, কিন্তু দেওয়ালের ভাঙা অংশ দিয়ে বাইরে ওটা কিসের কাজ দেখা যায়? গোল গোল ফল ধরেছে কাজটাতে। ফলগুলোর রং গাঢ় বেগুনি না? এতক্ষণ শুনছিলেন অভিজিৎ চক্রবর্তীর গল্প জিম্বিরা। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, অনিন্দ ও অন্যান্য কয়েকটি চরিত্রে অপু, মা সঙ্গীতা, সুপ্রিয় অরিজিৎ, বৃদ্ধা ও মেয়ে অনন্যা, রাজা সঞ্জিত, সন্ন্যাসী পার্থ। গল্পপাঠ এবং অন্যান্য কয়েকটি চরিত্রের সংলাপগুলো বলেছি আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।